সকাল থেকে কয়েক দফায় কাউকে কল করেই যাচ্ছে ইভান। এবারের মতো ফ্যাশন উইকে তার ইনভেস্ট লাগবেই। সকাল গড়িয়ে দুপুরবেলা ইভানের কাঙ্ক্ষিত ব্যক্তি কল উঠালো। ইভান প্রথমেই বলে উঠল, মিস্টার মিলার, ডোন্ট কাট দ্য কল প্লিজ। কি বলতে চাচ্ছেন বলুন, আমার সময় নেই বেশি। আসলে ইভান কথা বলতে শুরু করবে এমন সময় এক নারী কণ্ঠে সে কিছুটা বিচলিত হয়। অ্যাশার বিনয়ী ভঙ্গিতে বলল, এক্সকিউজ মি ফর বেড। ইটস ওকে। কিছু সময় আগে সকালে ব্রেকফাস্ট করে এসে এলিজা অ্যাশারকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করতেই সে সহসা রাজি হয়ে গেল। সকাল থেকে দুজন কিছু একটা বিষয়ে বেশ আলোচনা চালিয়ে গেল। দুপুর হতেই এলিজা রান্না করার জন্য কিচেনে যায়। অ্যাশারও তাকে সাহায্য করে। অ্যাশারের ফোন আসতে দেখে সে রান্নাঘর থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দেয়। কথা বলার মাঝে এলিজা কিচেন থেকে এসে অ্যাশারকে উদ্দেশ্য করে বলল, অ্যাশ, রান্না শেষ করে ফেলেছি, খাবে চলো। এলিজাবেথ, কাম হিয়ার টু মি। এলিজা এগিয়ে গেলে অ্যাশার কিছুটা উঠে বসে বলতে থাকে, রেস্ট ফর আ হোয়াইল। টায়ার্ড লাগছে তোমাকে? আগে খেয়ে নিই, চলো। কলে আছে এখন, একটু পরে খাই। আচ্ছা। কলের অপর পাশে থাকা ব্যক্তি কিঞ্চিত ঈর্ষান্বিত হয়ে নিজের হাত মুষ্টিবদ্ধ করে আছে। সে স্পষ্ট এলিজার গলা শুনতে পেয়েছে। এছাড়া অ্যাশারও তাকে এলিজাবেথ বলে সম্বোধন করেছে। অ্যাশারের বদমেজাজ সম্পর্কে সবারই বেশ ভালো অভিজ্ঞতা আছে, কিন্তু এই নারীর বিপরীতে অ্যাশার আকুতি করে কথা বলছে ভাবতে হিংসাত্মক চোখে মোবাইলের স্ক্রিনে তাকায় সে। প্রতিটি পুরুষই নিজের ব্যক্তিগত নারীর কাছে নত থাকে। নিশ্চয়ই অ্যাশারও তার নারীর প্রতি বিনয়ী আর নম্র। ইভানের মনে তোলপাড় শুরু হয়েছে। সেই সাথে গতরাতে রেচালের বলা কথাটা বজ্রপাতের ন্যায় তার কানে বাজছে। আর সবারই তো প্রাইভেট টাইম থাকতে পারে। ইভানের ভাবনার মাঝে ছেদ করে অ্যাশার বলল, আপনি কি বলতে চাচ্ছিলেন বলুন, আমাকে যেতে হবে। তাহলে রাতে কথা বলি। ঠিক আছে, তবে সন্ধ্যার পর কল করবেন, রাতে ব্যস্ত থাকবো। আপনি তো রাতেই ফ্রি থাকেন যতদূর আমি জানি। তখন ব্যস্ত থাকার কারণ ছিল না, এখন আছে। মিস্টার লিয়াম, আমাকে কেউ প্রশ্ন করবে ব্যাপারটা আমার পছন্দ না। অ্যাশারের কথা ছিল ইভানের মনে জ্বলতে থাকা আগুনে ঘি ঢালার মতো, যা ছিল অ্যাশারের চিন্তা শক্তির বাইরে। কেটে গেছে বেশ কয়েকদিন। গ্রীষ্মের আমেজে নিজেকে নতুন রূপে সাজাতে শুরু করেছে প্রকৃতি। এলিজা তার বেডরুমের সাথে সংযুক্ত বারান্দায় বসে মুভি দেখছে। কোনো এক অসঙ্গত কারণেই আজ তার মন ভালো লাগছে না, হয়তো মুড সুইং। হঠাৎ করে ফোন বেজে উঠতেই বিরক্তি নিয়ে কল তুলল এলিজা। অপর পাশ থেকে অনেকটা চিৎকার করে কেউ বলে উঠল, ফিরে এসেছি। ইয়েস। আস্তে আরুন, আমার কান ঝালাপালা করে দিচ্ছ। সরি, এক্সাইটেড ছিলাম সিস। লস অ্যাঞ্জেলসে ফিরে এসছো? জাস্ট ল্যান্ডেড। লন্ডনে কেন গিয়েছিলে? আর আমি যাওয়ার পরপরই কেন? এক্সিবিশন ছিল। কিছু বলার নেই আর, প্রফেশনটাই চুজ করেছো এমন। বাই দ্য ওয়ে, তুমি না এন্টারটেইনমেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলে? হঠাৎ এক্সিবিশনে কেন? কেন তুমি জানো না? তোমার গ্রেট এক্স হাজব্যান্ড সুপারস্টার মিস্টার ইভান লিয়ামের স্ত্রী মিসেস রেচাল রদ্রিগো। লিয়াম একজন আর্টিস্ট। তোমার নাটকীয় কথাবার্তা আমার মোটেও পছন্দ না অ্যারন। তোমাকে রাগাতে আমার ভালো লাগে সিস। তো মিস রদ্রিগো তো লস অ্যাঞ্জেলসে, তুমি লন্ডন কেন গিয়েছিলে? ফ্রান্স থেকে ওনার একটা আর্টওয়ার্ক ডিরেক্ট লন্ডনে শোডাউন করা হয়েছে। উনি বেশ বড় মাপের একজন আর্টিস্ট। আর ইভানের ওয়াইফ হও, তার নাম এখন এন্টারটেইনমেন্ট নিউজেও থাকবে। শুনেছি এই সপ্তাহে বিয়ে করছে, আই মিন ওয়েডিং। ও, বাবার কি খবর? মিস্টার অ্যাস্থার অনেক বড় একটা ডিল ফাইনালাইজ করেছে। আর যতদূর বাবা বলল, উইলিয়াম তোমার হয়ে ডিল সামলাচ্ছে। তোমার কাজিনরাও নাকি বেশ শিমশিম খাচ্ছে। আমাদের অ্যান্টিক বিজনেসের পার্টনারশিপটা আসলে বেস্ট আইডিয়া ছিল সিস। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে। শীঘ্রই কোথায়? 2 বছর। 2 বছরের জন্য ডিল হয়েছে? হ্যাঁ, বললাম না বড় একটা ডিল। সব দেখে রেখো। শিওর, কিন্তু সিস, আঙ্কেল কিন্তু তোমাকে খুঁজছে। চিন্তা করো না, আমাকে ধরা মুশকিল। কথার মাঝেই কলিং বেলের আওয়াজে এলিজা ঘাড় কাত করে দরজার দিকে তাকালো। অ্যারনের কাছ থেকে বিদায় নিয়ে দরজার দিকে পা বাড়ালো এলিজা। দরজা খোলার সাথে সাথেই অবয়ব দেখলো এলিজা। কোমল স্বরে জিজ্ঞাসা করলো, কাকে চাচ্ছেন? ইভান লিয়ামের এক্স ওয়াইফ। কিছুটা বিচলিত হয়ে ছোট্ট করে এলিজা জবাব দিল, জি। লোক দুটো নিজেদের দিকে চাওয়াচাই করে এলিজার দিকে তাকালো। ঘরে ঢোকার অনুমতি চাইলে এলিজা নাকচ করে বলল, আমি অচেনা কাউকে ঘরে অ্যালাউ করব না, আপনারা আসতে পারেন। মিস্টার লিয়াম আমাদের দিয়ে আপনার কাছে কিছু পাঠিয়েছে, আর আপনি আমাদের সাথে রূঢ় ব্যবহার করছেন। I had nothing to do with him.
এলিজা তাদের মুখের উপর দরজা আটকাতে নিলে লোক দুটোর মধ্যে একজন সজোরে দরজায় লাথি মারল। দরজা খুলে গিয়ে লোকটির পা এলিজার উদরে গিয়ে ঠেকল। চিৎকার করে উঠল এলিজা। পেটের ব্যথায় ফ্লোরে বসে পড়ল সে। মুহূর্তেই সে বুঝতে পারে তার পরিহিত সাদা রঙের ফ্রকের নিচের দিক লাল আভা জমতে শুরু করেছে। এরই মাঝে দ্বিতীয় ব্যক্তিটি এসে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এলিজার গালে চড় মারে। এতে মুখ দিয়ে কিছুটা রক্ত বেরিয়ে আসে এলিজার। দুর্বল কায়ায় পেছাতে থাকে সে। ভাগ্যের নির্মম পরিহাসে কিছু দূর পেছাতেই তার পৃষ্ঠদেশ ঠেকে যায় দেয়ালের সাথে। লোকটি তার চুল টেনে দাঁড় করিয়ে দেয়। পুনরায় নিজের সমস্ত শক্তি দিয়ে চড় মারে তাকে। সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে এলিজা। তাতেও এলিজার প্রতি কোনরূপ মায়া হলো না লোক দুটির। অপর ব্যক্তিটি তার হাত ধরে হ্যাচকা টানে তাকে তুলে গলা চেপে ধরে। এলিজার নিঃশ্বাসের মাত্রা কমে যায়। লোকটি এলিজার এই অবস্থা দেখে সজোরে তার মাথা কয়েকবার দেয়ালে বাড়ি দিয়ে ছেড়ে দেয়। মুখ থুবড়ে পড়ে যায় এলিজা। লোকটা এলিজার সামনে এসে দাঁড়ায়। এলিজাকে উদ্দেশ্য করে বলে, লিয়ামদের উত্তরাধিকারী বহন করার অধিকার বা যোগ্যতা তোর নেই, ব্লাডি প্রস্টিটিউট। তার কথা শেষ করার পূর্বেই অপর ব্যক্তিটি এলিজার পেটে লাথি মারে। ডুকরে ওঠে এলিজা। তার মুখ দিয়ে শব্দ বের করার মতো শক্তি অবশিষ্ট নেই। এরই মাঝে তাদের ফোনে কল আসতেই রিসিভ করে লোকটি। এলিজার মাথা রাবার বুট দিয়ে ফ্লোর বরাবর চেপে ধরে লোকটি বলে, কাজ হয়ে গেছে, পেমেন্ট রেডি রাখুন। লোক দুটো চলে যায়। ফ্লোরে পড়ে থাকে এলিজার রক্ত মিশ্রিত নির্জীবের মতো পড়ে থাকা কোমল দেহ। এলিজা দুকড়ে কেঁদে ওঠে। আস্তে আস্তে সবটা অন্ধকার দেখায় এলিজার চোখে। কারোর সাথে কথা শেষ করে উঠে দাঁড়ালো ইভান। আজ মন মেজাজ বেশ ফুরফুরে তার। বাড়ি ফিরতে হবে ভেবেই সে উঠে দাঁড়ালো। সেই সময় তার নতুন সিনেমার ডিরেক্টর তার জন্য বরাদ্দকৃত কেবিনে ঢুকলো। ইভান, ইউ নিড টু টক। ইয়েস। তুমি তোমার কো অ্যাক্ট্রেস মিস ডিয়ানাকে চেনো? ডিয়ানা? ইয়েস, ডিয়ানা মিলার, ডেপুটি ম্যানেজার অফ রুটস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড অলসো অ্যালাইড মেডিকেলসের মালিক। নো। ও, ডিয়ানা মিলারের ফিয়ন্সে ডক্টর উইলিয়াম এস্থার তোমার সাথে কথা বলতে চাইছিল। হোয়াই? সেটা বলিনি, তবে ইভান আই সাজেস্ট তুমি কথা বলো। তোমার নিজের প্রোডাকশন কোম্পানি আছে, ইন ফিউচার তোমার কাজে লাগতে পারে। আমি ভেবে জানাবো। লোকটি উঠে চলে আসতে ইভানও তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তার অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। গাড়ি বেসমেন্টে পার্ক করে ইভান চাবি স্পিন করতে করতে এগিয়ে যাচ্ছিল লিফটের দিকে। হঠাৎ সিকিউরিটি গার্ড তাকে থামিয়ে বলল, স্যার, ডোন্ট রিং দ্য বেল। সরাসরি ফ্ল্যাটে ঢুকতে বলেছে ম্যাম। ম্যাম হ্যাজ প্রিপেয়ার্ড সারপ্রাইজ ফর ইউ। তিনি বলেছেন আপনাকে যাতে জানিয়ে দিই। ইভান উত্তর না করেই নিজের পথে হাঁটা দিল। যথারীতি কলিং বেল না বাজিয়েই সে মাস্টার কি দিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢুকলো। পুরো ফ্ল্যাট অন্ধকারে থাকায় কিছুটা অবাক হলো ইভান। নিজের বেডরুমের সামনে গিয়ে দাঁড়াতে সে উপলব্ধি করলো কেউ তার ঘরটি ফুল আর মোমবাতির আলোয় ভরিয়ে দিয়েছে। চোখ তুলে তাকাতেই সুন্দরী এক রমণীর উন্মুক্ত পৃষ্ঠদেশ দৃশ্যমান হলো তার লোভনীয় চোখে। বিড়বিড়িয়ে বলে উঠল, মাই এলিজা। পেছন থেকে রেচালকে জড়িয়ে ধরতেই খুশি মনে আয়নার দিকে তাকালো রেচাল। ইভানের চোখে চোখ রেখে মিষ্টি হেসে বলল, কি ব্যাপার, খুশি খুশি লাগছে? জানো রেচেল, আমার ব্যবহৃত জিনিসের প্রতিও আমি লয়াল। আমি ব্যবহারের পর আর কেউ ব্যবহার যাতে না করতে পারি সেই ব্যবস্থা আমি করি। ইভানের কথার মানে বুঝল না রেচাল। চেয়ে রইল ইভানের পানে। কিছু সময় নীরবতা শেষে রেচাল বলে উঠল, হ্যাপি বার্থডে ইভান। গিফট? ইভান কথা না বাড়িয়ে রেচালকে কোলে তুলে নিল। বিকৃত হেসে সে বলল, ইটস টাইম টু সাবমিট ইয়োরসেলফ মিস লিয়াম। হসপিটালের করিডোরে বসে আছে লুসিনা আর এড্রিয়ান। পাশেই অস্থির হয়ে বিচরণ করছে একজোড়া চরণ। বারবার ফোনের স্ক্রিনে সময় দেখে যাচ্ছে। পাশেই তার সেক্রেটারি ব্রিয়ান দাঁড়িয়ে। এই কয়েকদিনের ব্যবধানে তার স্যারের মাঝে সে পরিবর্তন দেখতে পেরেছে অনেক। ব্রিয়ান অ্যাশারের দিকে এগিয়ে গেল। ঠান্ডা গলায় সে অ্যাশারকে বলল, স্যার, কাল রাত থেকে কিছু খাননি? সমস্যা নেই, তোমরা খেয়েছো? না খেয়ে থাকলে খেয়ে নাও এখন। জি, আমরা খেয়েছি, কিন্তু ব্রিয়ানের কথা কেড়ে নিয়ে অ্যাশার বলে উঠল, জোর করো না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে স্যার। ব্লাড ব্যাংকে কল দিয়ে রাখো, ইন কেস আরো রক্ত জাতীয় রেডি রাখে। বলে রেখেছি স্যার। আর সিসিটিভি ফুটেজের কি হলো? স্যার, ক্রাইম ডিপার্টমেন্ট আমাদের কোনো ইন্টেল দেবে বলে মনে হচ্ছে না। ইউজ আওয়ার সোর্স। স্যার, আপনি আমাদের সোর্স? লিসেন ব্রিয়ান, এলিজা's life is more valuable than Asher's. স্যার, মেয়েটি? অ্যাশার কিছুক্ষণ চুপ থেকে চেয়ারে গিয়ে বসলো। ব্রিয়ানের উদ্দেশ্যে বলল, ব্রিয়ান, মনে আছে তোমার 4 বছর আগে আমি যখন টরন্টোতে এসেছিলাম আমার কি অবস্থা ছিল? কতটা ভঙ্গুর অবস্থা ছিল আমার। তা আর মনে না থাকবে? বিধ্বস্ত অবস্থায় এসেছে। ব্রিয়ানের কথা শেষ হওয়ার আগেই এক নিঃশ্বাসে অ্যাশার বলল,
তার কারণ ছিল একটি মেয়ে যে আমার এফোর্টকে কখনো দেখেনি। আমার ঘরের সকল আয়োজনকে ভেস্তে পাঠিয়ে সে আরেকটা নরপশুর এফোর্ট ভেবে নিয়েছিল। হারিয়ে দিয়েছিল আমাকে, ভেঙে দিয়েছিল আমার একটা পরিবারের স্বপ্ন, নিভিয়ে দিয়েছিল আমার আশার আলো। আর সেই মেয়েটাই আমার এলিজাবেথ, প্রিন্সেস এলিজাবেথ। বিস্ফোরিত নয়নে ব্রিয়ান অ্যাশারের দিকে তাকাতেই মাথা নিচু করে বসে রইল অ্যাশার। নিজের হেরে যাওয়ার অনুভূতি সে কাউকে দেখাতে চায় না। জল জল করে ওঠে অ্যাশারের ছাই রঙা চোখ। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ার পূর্বেই নিজেকে শক্ত করে নেয় অ্যাশার। পুরুষ মানুষের চোখের জল আনতে নেই। বসা থেকে উঠে করিডোরের কাছে ঘেরা বারান্দায় গিয়ে দাঁড়ায় অ্যাশার। বিড়বিড় করে বলে, 4 years. Even Liam. You played with my 4 years. You betrayed me. You betrayed Rachel. You betrayed Elisa. Yet, he didn't stop. কিছুক্ষণ পর ব্রিয়ান এসে অ্যাশারের কাঁধে হাত রাখতেই অ্যাশার ঘুরে দাঁড়ালো। হিমশীতল কণ্ঠে বলে উঠল, He touched her. And now he has to pay for this. বাট স্যার, মিস এলিজার সাথে যা হয়েছে তা ইভান করেছে, সেটা কি আপনি শিওর? ইভান ছাড়া আর কে করবে ব্রিয়ান? চুপ হয়ে যায় ব্রিয়ান। লুসিনা আর অ্যাড্রিয়ানের ওদের কথোপকথনের কিছু কথা শুনেছে, তবে ক্ষীণ শব্দে তারা বুঝল না তাদের মধ্যকার কথার কেন্দ্রটা ঠিক কি। তাই দুজনেই চেয়ার ছেড়ে উঠে আসলো অ্যাশারের দিকে। অ্যাড্রিয়ান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে ব্রিয়ান অ্যাশারের দিকে তাকালো। অ্যাশার চোখের ইশারাতে সম্মতি দিতেই ব্রিয়ান বলতে শুরু করলো, 4 বছর আগের কথা। এখন কি নিয়ে পড়াশোনা করবে এলিসা? মিউজিক নিয়ে পড়বো। ছোট্ট করে জবাব দেয় এলিজা। অপর পাশ থেকে আর কোনো শব্দ ভেসে না আসায় ঘাড় ঘুরিয়ে তাকায় সে। তার পাশে কংক্রিটের মূর্তির ন্যায় বসে আছে ছেলেটি। এই ছেলেটার ছোটবেলার সাথে এই রূপের আকাশ পাতাল তফাত। ছোটবেলায় ছেলেটি ছিল ভীষণ হাস্যোজ্জ্বল, বন্ধু বান্ধবের অভাব ছিল না তার। ভীষণ অবাক হয় এলিজা, মানুষের মাঝে এত পরিবর্তন কিভাবে আসতে পারে। এলিজার ভাবনার মাঝে আরো একজন এসে তার ডেস্কের পাশে দাঁড়ালো। কর্কশ সুরে বলল, এলিজা, তোমাকে বলেছিলাম না আমার জন্য ক্যান্টিন থেকে লাঞ্চ নিয়ে আসতে। পাশে বসে থাকা ছেলেটা কিছুটা রেগে গিয়ে বলল, তুই ওর সাথে এভাবে কেন কথা বলছিস ইভান? তুই আমাদের মাঝে কেন কথা বলছিস? অ্যাশ অর হোয়াট এভার। তাচ্ছিল্য করে হেসে বলল ইভান। পেছন থেকে ব্রাইস হাসতে হাসতে বলল, অ্যাশ ইউ বাস্টার্ড, স্কলারশিপ নিয়ে পড়ছিস এখানে, রাগ দেখাবি না একদম। ইউ নো হু ইজ ইভান? হি ইজ ইভান লিয়াম, অলমাইটি ইভান লিয়াম। অ্যাশার শান্ত গলায় বলল, সো ইজ দিস সামথিং টু রিমেম্বার? ব্রাইস এবার রেগে গেল। রাগে তার গলার স্বর কাঁপছিল। সে হুঙ্কার দিয়ে বলল, এ শোন, নিজের লিমিটে থাক। গরিব ঘরে জন্ম নিয়েছিস, তাহলে বড় বড় কথা শিখেছিস কোথায়? আর এই যে মিস এলিজা, তুমিও কথার অবাধ্য হবে না। ইউ আর আওয়ার মেড ফ্রম দ্য বিগিনিং, রিমেম্বার দ্যাট, আন্ডারস্টুড? তাদের কথার মাঝে ক্লাসরুমের দরজা ঠেলে ভিতরে ঢুকলো জ্যাকসন। নাটকীয় ভঙ্গিতে বলতে লাগলো, আরে তোরা আমার মেয়েটকে ভয় দেখাচ্ছিস কেন? মাই বিউটিফুল মেড, হে এলিজা, প্লিজ অ্যাভয়েড মি ডার্লিং। জ্যাকসন এলিজার গায়ে হাত দেওয়ার আগে ইভান তার হাত ধরে ফেলল। ক্রুরো হেসে বলল, ওয়াচ ইউর হ্যান্ডস জ্যাক, শি ইজ মাইন। অ্যাশার আর এলিজার বুঝতে বাকি রইল না তারা আবারও কারোর হাসির পাত্র হতে যাচ্ছে, আবারও বুলিং এর শিকার হবে তারা। এলিজা ফ্যামিলি স্ট্যাটাস কনফিডেন্সিয়াল হওয়ায় প্রথম থেকেই সে তার পরিচয় গোপন করে এসেছে অথরিটি। এস্টার গ্রুপের লিভিং লাইনের একজন উত্তরাধিকারী এলিজা। তার নিরাপত্তায় সকল ব্যবস্থার কোনরূপ ত্রুটি রাখেনি তারা। অ্যান্টিক্সের বিজনেস করা সহজ কোনো বিষয় নয়, যে কোনো সময় প্রাণের ঝুঁকি দেখা দিতে পারে। অপরদিকে অ্যাশার বড় পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার ছোটবেলা কেটেছে ডে কেয়ার সেন্টারে। বাটলারের হাত ধরে সে আসতো, আবার ফিরতো তার হাতে। বাড়িতে গিয়ে পিয়ানো টিচার, হ্যান্ডরাইটিং মাস্টার, সোর্ড আর্ট মাস্টার, এসব করতে করতে অ্যাশারের দিন শেষ হয়ে রাত নামতো। অবশ্য এলিজারও দিন কাটতো ডে কেয়ারের সেন্টারে। তবে তফাৎ হচ্ছে এলিজা দিন শেষে একটা পরিবার পেত, কিন্তু অ্যাশার বরাবর একটা পরিবারের চাহিদা অনুভব করত। সেজন্য সে তার ভাগ্যকেই দায়ী করত। ডিয়ানা অসুস্থ না হলে হয়তো তার বাবা মা তাকে সময় দিত। ভাগ্যকেও দায়ী করে অ্যাশার টিনেজ থেকে নিজের পরিচয় গোপন করত। হতে চাইতো অ্যাশার, কেবলমাত্র অ্যাশার। নিজের পরিচয়ে পরিচিত হতে চাইতো। বদলে ফেলেছিল তার সকল অভ্যাস, তার ব্যবহার। এমনকি 13 বছর হওয়ার পর নিজের সারনেম পর্যন্ত ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল। এলিজাকে আবারও ধমকে ওঠে ইভান। চিৎকার করে আবারও প্রশ্ন করে, কি হলো? লাঞ্চ কোথায় আমার? আমি এক্ষুনি যাচ্ছি ইভান। হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে যায় এলিজা। অ্যাশার ডেস্কের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আজ আমাদের ক্লাস শেষ। আজকেও কি বলি করতে হচ্ছে তোকে? ইভান রেগে গিয়ে নিজের বলিষ্ঠ হাতে ডেস্কে আঘাত করে বলল, শোনেস, তুই হচ্ছিস রাস্তা ছেলে পেলে। আমাদের সঙ্গে তোর কথা বলা মানায় না। ইউ বেটার স্টপ।
এশার চুপ করে নিজের ব্যাগ কাঁধে নিয়ে উঠে চলে যায়। আজ তার অনেক কাজ বাকি। এদের সাথে কথা বলে সময় নষ্ট করার মন মানসিকতা এশারের নেই। বিকেলে মার্থা নামধারী এক ইটালিয়ান নারীর সাথে ক্যাফেতে বসে কথা বলছিল এলিজা। ফোনে নোটিফিকেশনের শব্দে এলিজা চোখ তুলে ফোনের স্ক্রিনে তাকায়। কোনো একজন পরিচিত ব্যক্তির মেসেজ দেখে এলিজা হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। এমনকি মার্থার কাছে কিছু বলেও যায় না। মার্থা সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পর সে কল করে কাউকে বলে, ব্রো, শি ইজ লিভিং। শি ডিড নট ইভেন বিড মি ফেয়ারওয়েল। অপর পাশ থেকে কেবল দীর্ঘশ্বাস ভেসে আসে। ফোন থেকে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে সে। মার্থাও পাড়ি জমায় নিজের বাড়ির উদ্দেশ্যে। কার্যসিদ্ধি করতে না পারার আকুলতা বিরাজমান মার্থার চোখে মুখেও। অন্যদিকে ইভান। ইয়েস সুইটহার্ট। ইভানের গলার স্বরে এলিজা ভরসা পেল। ইভান তাহলে এসেছে, কিন্তু হঠাৎ এখানে আসতে বলার কারণ এখনো এলিজার বোধগম্য হয়নি। চোখ বন্ধ অবস্থাতে ইভান তাকে নিয়ে এগোচ্ছে কোনো একদিকে। এলিজা জানে না কোথায় নেওয়া হচ্ছে, তবু হেঁটে যাচ্ছে সে। ইভানকে অন্ধের ন্যায় বিশ্বাস করে এলিজা। সে নিজেও জানে না কেন। হঠাৎ করে চোখ থেকে হাত সরিয়ে দিতেই চোখ ছানাবড়া হয়ে এলো এলিজার। গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে। তার পাশেই ছোট্ট একটা তাঁবুর জায়গাটা সাদা লেইজের পর্দায় আবৃত। কাচের টেবিলের উপর রাখা আছে টিউলিপ ফুল, ধপধপে সাদা টিউলিপ, তার সবচেয়ে পছন্দের ফুল। এলিজার বিশ্বাসই হচ্ছিল না এইসব কিছু। তার মাঝে ইভান বলল, ডিড ইউ লাইক ইট এলিজা? ইয়েস। ইভান এলিজার পেছন থেকে সামনে এসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, অ্যান্ড আই লাইক ইউ মিস এলিজা। উইল ইউ বি মাইন? এলিজা হতবাক হয়ে গেল। আশ্চর্য হওয়ার পাশাপাশি সে মনে মনে খুশিও হচ্ছিল। কেননা হাজার অপমান অপদস্থ করার পরও ইভানের সূক্ষ্ম কেয়ারগুলো এলিজা ভালোবেসে ফেলেছে হয়তো। এই যেমন টিউলিপ তার প্রিয় ফুল, এটা একদিন ইভানকে কোনো কারণবশত বলেছিল, সেটা ইভান মনে রেখেছে। আবার ক্লাসে বুলি করার পর সরল দৃষ্টিতে এলিজার দিকে চেয়ে থাকা, কাউকে এলিজার গায়ে হাত দিতে না দেওয়া, সবকিছু মিলিয়ে এলিজা তাকে ভালোবেসেছিল। এছাড়া ইভান এক প্রকার এলিজার লাভ অ্যাট ফার্স্ট সাইট। ক্লাসে প্রথম দিন এলিজা ইভানের সুন্দর মুখশ্রীর প্রেমে পড়েছিল। সায় দিতে দ্বিধাবোধ করলো না এলিজা, ছোট্ট করে জবাব দিল, ইয়েস আই উইল। এলিজা উত্তর করার সাথে সাথেই হঠাৎ আকস্মিক আক্রমণের শিকার হয় সে। পেছন থেকে কোনো এক রমণী তার চুল আঁকড়ে ধরেছে। ব্যথায় এলিজা কুকিয়ে উঠল। পেছন থেকে নারীটির কর্কশ শব্দ ভেসে এলো, ইভান, ইউ জার্ক, রেজাল্টকে ফেলে আবার এই মেয়েকে কেন প্রপোজ করছো? অ্যানসার মি। ইভান বিচলিত হয়ে বলল, বিয়ান্সা, লুক, ইটস নট লাইক দিস। শাট আপ। এলিজাকে ছেড়ে দিয়ে সজোরে চর মেরে বলল, বামন হয়ে চাঁদে হাত দিতে যাস না, হাত ঝলসে যাবে। ব্লাডি স্ট্রিট কিড, লিভ অর আই উইল কিল ইউ। আর দাঁড়ালো না এলিজা, দৌড়ে চলে এলো মেইন রাস্তায়। বাড়ি যাবে সে। অপমানের চূড়ান্ত পর্যায়ে পড়েছে আজ সে। এলিজা তার বাড়িতে প্রিন্সেসের চেয়ে কম কিছু না। আর এই লোকগুলো কথায় কথায় তাকে স্ট্রিট কিড বলে দেয়। কষ্ট হয় এলিজার। চিৎকার করে বলতে ইচ্ছে হয় সে স্ট্রিট কিড নয়, সে এলিজাবেথ এস্থার, লস অ্যাঞ্জেলেসের লিডিং গ্রুপের উত্তরাধিকারী সে। এলিজা চলে যেতেই সেখানে এসে দাঁড়ায় আসে। হিমগলায় প্রশ্ন করলো, Why did you do that? It was arranged by me. I did all this stuff for Elizabeth. তাচ্ছিল্য করে হেসে ওঠে ইভান। ব্যঙ্গাত্মক স্বরে বলে, Oops, sorry Ash. You know Elijah loves me and this was a golden opportunity. Listen, I will pay you. Now don't be sad for the money bastard. টাকার ব্যাপার না। তুই কি এলিজাকে ভালোবাসিস? বল। যেহেতু ভালোবাসিস না, কেন করলি এমন? হেই চুপ কর। তোদের মতো মানুষ আবার ভালোবাসা বোঝে নাকি? ভালোবাসা নামের কিছুই হয় না। জাস্ট স্লিপ অ্যান্ড ফরগেট। তোর মস্তিষ্ক আসলে বিকৃত, নাহলে এই ধরনের চিন্তা কিভাবে আসে? তোর মতো সস্তা ছেলে কি আর এসব বুঝবে? তাচ্ছিল্য করে বলে ইভান। কেন করলি এমনটা? মেয়েটাকে অপমান না করলেও পারতে। উল্টো প্রশ্ন করে অ্যাশার। শোন, এলিজা নিজেকে প্রিন্সেস মনে করে। ওকে ওর জায়গাটা মনে করানো খুব জরুরি ছিল। আর আজকে যখন দেখলাম তুই সব প্ল্যান করছিস, তখন ভাবলাম হোয়াই নট। অ্যাশার কিছু না বলে চুপ করে রইল। বিয়ান্সা এগিয়ে এসে কিছুটা সম্মোহক গলায় অ্যাশারের চোয়ালে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে বলল, হেই স্ট্রিট কিড, ইউ গট চার্মিং লুক। আই হোপ আমাদের আবার দেখা হবে। বাঁকা হেসে সে স্থান ত্যাগ করে ইভান আর বিয়ান্সা কিছুদূর যেতেই দুজন ফেটে পড়ে অট্টহাসিতে। এক ঢিলে দুই ফাঁকি মারার আনন্দে মেতে ওঠে ইভান। অ্যাশার কিছুটা অবাক হয়ে তাকিয়ে নিজের কাছেই নালিশ করে বলে, এরা কেমন মানুষ? অন্য মানুষের ইমোশন নিয়ে খেলাটিদের কাছে সাধারণ বিষয়। কই, আমার কাছে তো এমন মনে হয় না। আমি তো বড় পরিবারের সন্তান। এরা কি আদৌ ভালোবাসা বলছে?
বাসায় ফিরে অ্যাশার এলিজাকে কয়েক দফা কল করে, তার এক্সপ্লেন করতে হবে সবকিছু। এলিজার জন্য সারপ্রাইজ সে রেডি করেছিল। ভালোবাসে সে এলিজাকে, অনেক বেশি ভালোবাসে। ডিনার শেষ করে এসে এলিজা ফোন হাতে নেয়। অ্যাশারের এতগুলো মিসড কল দেখে সে কল ব্যাক করে। মুহূর্তেই কল রিসিভ করে অ্যাশার। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ থাকে দুজনেই। নীরবতা ভেঙে অ্যাশার বলে, আর ইউ অলরাইট? এলিজা নিজেকে আর ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে সে। বারবার বলতে থাকে, অ্যাশ, আই লাভ ইভান, হোয়াই ডিড ডু দ্যাট? অ্যাশারের সমস্ত মস্তিষ্ক অসাড় হয়ে আসতে থাকে। এলিজা ইভানকে ভালোবাসে, কিভাবে পারে? ইভানের এত সব বাজে ব্যবহারের পরও কিভাবে পারে তাকে পছন্দ করতে? সবাই জানে ইভানের চরিত্র কেমন। আর এফোর্ট, কখনো কি অ্যাশারের এফোর্ট চোখে পড়েনি এলিজার? নাকি ইটস অল অ্যাবাউট মানি? তার ধারণাই ঠিক, মানুষ স্বার্থপর জীব। অ্যাশার কিছু বলে না। কিছুক্ষণ পর কোনো কিছু না বলেই লাইন ডিসকানেক্ট করে দেয় সে। এইটুকু বলেই থামলো ব্রিয়ান। অ্যাড্রিয়ান আর লুসিনা হতভম্বের মতো অ্যাশারের দিকে চেয়ে রইল। অ্যাশার মাথা নিচু করেই বলল, আর এটা আমার জীবনের একমাত্র ভুল। লুসিনা উঠে অ্যাশারের সামনে দাঁড়ালো। কিছুক্ষণ ইতস্তত করে বলল, আশার, তুমি যদি এলিজাকে এখনো ভালোবাসো তবে আমি তোমাকে সাজেস্ট করব, মেক শিওর দ্যাট সার্ক। লুসিনা কথা শেষ করার পূর্বে অ্যাড্রিয়ান বলল,